দেশে বুলেট ট্রেন চালানো সম্ভব কিনা যাচাই করতেই খরচ ১১০ কোটি টাকা। উপযুক্ত না হওয়ায় সরে এলো মন্ত্রণালয়। দীর্ঘমেয়াদী যে রেল উন্নয়নের যে পরিকল্পনা তার অংশ হিসাবে এই স্টাডিগুলো আমরা করেছি। টাকা ৯-৬ করতেই লোক দেখানো প্রকল্প। আমার ফাউন্ডেশনে ইলেকট্রিকের অভিজ্ঞতা নাই, আমি চলে গেলাম বুলেট। কোনো না কোনো একটা ইন্টারেস্টেড গ্রুপ এখানে কাজটা করাতে চাচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়, সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাত্র 4 ঘন্টায় যাওয়া যাবে ঢাকা থেকে রংপুর। দ্রুত গতিতে এগিয়ে চলছে 4 লেন মহাসড়কের কাজ। 2023 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার আশা। ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া, পাটুরিয়া এবং শিমুলিয়া বাংলাবাজার ফেরি চলাচল। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। বাংলাদেশ বুলেট ট্রেন চলাচলের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করতেই ১১০ কোটি টাকা খরচ করেছে রেলপথ মন্ত্রণালয়। উপযুক্ত না হওয়ায় এই প্রকল্প থেকে সরে এসেছে তারা। মন্ত্রী জানান, ভবিষ্যতে বুলেট ট্রেন চালু করতে গেলে কাজে লাগবে এই সমীক্ষা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় টাকা ৯-৬ করতেই লোক দেখানো এই প্রকল্পটি হাতে নিয়েছিল মন্ত্রণালয়। নাজমুস সালাহির রিপোর্ট। ৩০০ কিলোমিটার বেগে চলবে ট্রেন। মাত্র ৫৫ মিনিটে যাওয়া যাবে ঢাকা থেকে চট্টগ্রাম। বিস্ময়কর বুলেট ট্রেনের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এমন পরিকল্পনায় বানানো হয় অত্যাধুনিক রোড ম্যাপ। জানানো হয়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নির্মাণ করা হবে ২২৭ কিলোমিটার উড়াল রেলপথ। এ পথের পুরোটাই হবে অত্যাধুনিক সিগন্যালের পাথরবিহীন রেল লাইন। থাকবে ৬টি আধুনিক রেল স্টেশন। ৯৬,০০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে মহাসমারোহে কাজও এগিয়ে নিচ্ছিল রেলওয়ে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে এরই মধ্যে খরচ হয়ে গেছে ১১০ কোটি টাকা। সমীক্ষা যাচাইয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সুর পাল্টালেন রেলমন্ত্রী। বলছেন, অবকাঠামোগতভাবে বুলেট ট্রেনের জন্য উপযুক্ত নয় বাংলাদেশের রেল। তাই পূর্ব শর্তগুলো বাস্তবায়নের দিকে নজর দিচ্ছেন তারা। হাই স্পিডের পূর্বে অনেকগুলো প্রকল্প আছে, যে প্রকল্পগুলো এই হাই স্পিডের থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ হাই স্পিডকে সাপোর্ট করতে গেলে এইগুলি বাস্তবায়ন করা প্রয়োজন। সেইটা আমরা প্রায়োরিটি বেসিসে আমরা সেগুলো বাস্তবায়ন করব। সমীক্ষায় খরচ হওয়া ১১০ কোটি টাকা অপচয় হয়নি দাবি করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে কাজে লাগবে এই রোডম্যাপ। দীর্ঘমেয়াদী যে রেল উন্নয়নের যে পরিকল্পনা তার অংশ হিসাবে এই স্টাডিগুলো আমরা করেছি। তখন তো আমাকে এই ফিজিবিলিটি স্টাডি করানোর জন্য এখন যে আমি ১১০ কোটি টাকা দিয়ে করালাম, তখন তো এটা আমাদের ৩০০ কোটি টাকা লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রেল ব্যবস্থাপনায় বুলেট ট্রেন চালানো সম্ভব নয় জেনেও নেওয়া হয়েছিল এই প্রকল্প। আমার ফাউন্ডেশনে ইলেকট্রিকের অভিজ্ঞতা নাই, আমি চলে গেলাম বুলেট এবং দেখতে গেলাম যে সেখানে সমীক্ষা রিপোর্টে এটা ফিজিবল হয় কি না। বোঝা যাচ্ছিল কোনো না কোনো একটা ইন্টারেস্টেড গ্রুপ এখানে কাজটা করাতে চাচ্ছে। শুধু ঢাকা থেকে চট্টগ্রামই নয়, কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা আছে বাংলাদেশ রেলওয়ের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাত্র 4 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে যাওয়া যাবে রংপুর। এ লক্ষ্যে এগিয়ে চলেছে রংপুর ঢাকা 4 লেন মহাসড়কের কাজ। করোনা মহামারীতে হোঁচট খেলেও এখন চলছে দ্রুত গতিতে। দেশের প্রথম ডিজিটাল এই মহাসড়ক 2023 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার আশা করছে সরকার। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। আপাত দৃষ্টিতে কেবল উন্নত আধুনিক একটি মহাসড়ক মনে হলেও মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি এবং এর মাধ্যমে সাসেক করিডোর, এশিয়ান করিডোর, বিমস্টেক করিডোরে যুক্ত হওয়া। মহাসড়কটি তৈরি হচ্ছে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2 নামের একটি প্রকল্পের অধীনে। মহাসড়ক ঘিরে গড়ে উঠছে বেসরকারি ইপিজেড সহ ছোট বড় অসংখ্য শিল্প কলকারখানা। এখন যেহেতু সবাই বেশি লাগতেছে, 8-10 ঘন্টা লাগে, তখন হয়তো 4 ঘন্টায় চলে আসবে। আমাদের যে ছোটোখাটো 3 চাকার বা 2 চাকার গাড়িগুলো আসছে, সেগুলো এক সাইড দিয়ে চলে যাবে এবং এটা ডবল লেন আসছে, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে, অনেক দুর্ঘটনা অনেক কমে যাবে। যানজটের যে সমস্যা এলে সমাধান হবে। যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের
16টি জেলায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক, আন্ডারপাস, ছোট বড় সেতু ও কালভার্ট। ফলে গাড়ির ক্রসিং কম হবে, পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল গাড়িগুলো চলাচল করতে পারবে। আমাদের টার্গেট আছে যে আগামী জুন 2023 আমরা এই প্রজেক্ট জনগণের উন্মুক্ত চলাচলের জন্য ওপেন করতে পারবো। সিরাজগঞ্জের হাটিকুন্ডুল থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার দীর্ঘ এই সড়কের শেষ অংশের কাজ চলছে দিন ও রাতে। যদিও কোভিড পরিস্থিতির কারণে পুরো 2 বছর ধুকেছে এই প্রকল্প। আমাদের নির্ধারিত সময় ছিল 2022-এর জুন পর্যন্ত, তো সেখান থেকে হয়তো আমাদের আরও কিছু সময় বেশি লাগবে। তবে আমরা আশা করছি খুব দ্রুতই অধিকাংশ কাজ শেষ হয়ে যাবে। পুরো প্রকল্পকে নান্দনিক রূপ দেবে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টার এক্সচেঞ্জটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ঘন কুয়াশায় শিমুলিয়া বাংলাবাজার, শিমুলিয়া মাঝিরকান্দি এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পারাপারের অপেক্ষায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, শ্রমিক এবং ব্যবসায়ীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকেই অতিরিক্ত কুয়াশা পড়তে থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। ভোর 4টার দিকে দুর্ঘটনা এড়াতে সবগুলো ফেরি বন্ধ করে দেওয়া হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে 4টা ফেরি। সকালে হাসনাহেনা ও শাহপরান নামে 2টি ফেরি ঘাটে নোঙ্গর করতে সক্ষম হলেও এখনও মাঝপদ্মায় শতাধিক যাত্রী এবং 42টি যানবাহন নিয়ে আটকে রয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও চন্দ্রমল্লিকা। এদিকে ঘাটের 2 পাড়ে 2 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তীব্র শীতে ঘন্টার পর ঘন্টা পারাপারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নারী, শিশুসহ যানবাহনের শ্রমিক এবং ব্যবসায়ীরা। বিশাল যানজট, কাল সারা রাত থেকে বসে আছে এখানে ফেরিঘাটে। ফেরি কখন ছাড়ে তার কোনো ঠিক নেই। খাবারের সমস্যা, টয়লেটের সমস্যা, প্রচণ্ড শীত তীব্র, আমাদের এতে খুবই সমস্যা হচ্ছে এখানে। তো সারা রাত এখানেই আটকে আসছি, ফেরি তো সব বন্ধ, ঠান্ডাও যেমন তেমন, গাড়ির ভিতর সময়ও নষ্ট হচ্ছে, আর দরকারি কাজগুলোও তো আটকে আসছে সব। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, ফয়সাল, এই যে 4 ঘন্টা 20 মিনিট পরে কিন্তু এইমাত্র ফেরি চলাচল আসলে শুরু হলো বলতে পারে, কিন্তু সেটা কিন্তু স্বাভাবিক নয়। আমি যে ফেরিগুলো মাছ নদীতে আটকা ছিল, অর্থাৎ এই যে ফেরিগুলো কিন্তু 4 ঘন্টা পর এইমাত্র কিন্তু নম্বর করতে সক্ষম হয়েছে ঘাট পয়েন্টে। এবং তার আগে কিন্তু যে তথ্যটা আমাদের দিয়েছিল যে জাহাঙ্গীর এবং চন্দ্রমল্লিকার যে স্থানে এসেছে এবং যে কিছুক্ষণের মধ্যে তারা ঘাটে নম্বর করবে। এছাড়াও তার আগে চন্দ্রমল্লিকা মাছ ধরতে ছিল সেখানে এবং কি পরানটা তারা কিন্তু ঘাটে ভিড়েছে। আমরা যদি বলি আমার সামনে কিন্তু একটা হাসনাহেনা রয়েছে, তাকে লোড করা হচ্ছে। অর্থাৎ এই যে 4 ঘন্টা 20 মিনিট বন্ধ থাকার কারণে একটি লম্বা কিন্তু যে যানবাহনের সারি তা কিন্তু ঘাট এলাকাতে এখনো রয়েছে। সেটা কিন্তু এখনো 2 কিলোমিটার একটা সাইডে ট্রাক এবং বাসে। তবে আজকে সকালে যে মাত্র একটি ডেড বডি অ্যাম্বুলেন্স ছিল, সেটা 5 নম্বর ঘাট হয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে পার হবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই যে অ্যাম্বুলেন্স ছিল সেটা 5 নম্বর ঘাট হয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে পার হবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই যে যাত্রী বা যানবাহনগুলো নামছে এবং এগুলো কিন্তু ঠিক 4 ঘন্টা নদীর ভিতরে কনকনা শীতের মধ্যে কিন্তু অপেক্ষা করছে। এখন রোদ উঠেছে এবং কুয়াশা একদম 10 মিনিটের মধ্যে কেটে গিয়েছে। একটি যারা যাত্রী এবং শ্রমিক এবং ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে একটি উল্লাস রয়েছে। তারপরেও কিন্তু 2 থেকে 3 ঘন্টা লাগবে না আসলে এই বিষয়টা স্বাভাবিক হতে। এই ছিল ফয়সাল আমার কাছে সর্বশেষ অবস্থা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ঘাটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। নদীতে অবৈধভাবে বাঁধ তৈরি করে মৎস্য খামার, বালু ভরাট করে নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনা। কয়েক বছর ধরে এভাবে চলছে ময়মনসিংহের তারাকান্দার উপর দিয়ে বয়ে চলা রাংসা নদী দখলের মহোৎসব। স্থানীয় প্রভাবশালীদের দাপটে নদীটি এখন নালায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট।
ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে নেত্রকোনার কংস নদীর সাথে মিলিত হওয়া এই রাংসা নদী দিয়ে একসময় মাল বোঝাই নৌকা ট্রলার চলাচল করলেও কালের বিবর্তনে এখন পানি প্রবাহই বন্ধ হয়ে গেছে। অবৈধভাবে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য মাছের খামার। একই সাথে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে পাল্টে গেছে নদীর রূপ। পানি প্রবাহ না থাকায় নদী অববাহিকার ফসল হয় না আগের মতো। এছাড়া নদীতে বাঁধ দেয়ায় বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বড় লোকরা মনে করুন যে টাকা পয়সা আছে, তারা পুকুর জ্বালাইছে, গাং বেড়ে লাইছে, কেউ কিন্তু বলছে না। এই যে এলাকার মানুষ যারা তার যার যে দখল করিয়া বাড়ি ঘরও করতেছে, বাসাবাড়ি হইয়া নদীর ফিশারি হইয়া নদী সব দখলের মুক্ত হয়ে গেছে। খাল বিল সব বন্ধ করে দিতেছে, ফিশারি দিয়ে পানি চলবার দেয় না। প্রশাসনের লোক আসলে কি হইব, দেখে তো কিছু হয় না। পরিবেশবিদরা বলছেন শুধুমাত্র অভিযানেই সীমাবদ্ধ না থেকে প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নদীটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে খননের আশ্বাস দেন জেলা প্রশাসক। যাতে অবৈধ দখলমুক্ত রাখা যায় এজন্য আমাদের অভিযান নিয়মিতভাবে আমরা পরিচালনা করব। গত 3 মাসে রাংসা নদীর 8 কিলোমিটার জুড়ে 50টির বেশি অবৈধ মাছের ঘের অপসারণ করেছে তারাকান্দা উপজেলা প্রশাসন। এছাড়া নদীতে বাঁধ দেয়ায় 5টি অভিযানে 11 জনকে 39,000 টাকা জরিমানা করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীর কেরানীগঞ্জে আইকন ডিস্ট্রিবিউশনের গোডাউন থেকে বিপুল পরিমাণ বিদেশি মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী এবং খাদ্য সামগ্রী জব্দ করেছে র্যাব। ডিস্ট্রিবিউশন কোম্পানিটির মালিক ও কর্মকর্তা সহ 5 জনকে 20 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনসন বেবি লোশন, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এবং ক্লিয়ার শ্যাম্পু সহ নামি দামি সব ব্র্যান্ডের প্রোডাক্ট বিদেশ থেকে আমদানিকৃত বলে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে রাজধানীর বড় বড় শপিং মল থেকে শুরু করে পাড়ার দোকানে। তবে সবগুলো পণ্যই মেয়াদ উত্তীর্ণ। বোঝার কোনো উপায়ই নেই যে এগুলো মেয়াদ উত্তীর্ণ পণ্য, কারণ পণ্যগুলোর গায়ে লেবেল পরিবর্তন করে নতুন লেবেল লাগিয়ে বিভিন্ন শপিং মল এবং দোকানে বিতরণ করে আসছে আইকন ডিস্ট্রিবিউশন কোম্পানি। বুধবার বিকেল 4টার দিকে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় টিভিএস মোটরসাইকেল শোরুমের 2য় তলায় অভিযান চালায় র্যাব 10-এর একটি দল। এ সময় আইকন ডিস্ট্রিবিউশনের গোডাউন থেকে বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়। বিভিন্ন বিদেশি পণ্য এখানে যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেগুলোকে রিপেক করে কিংবা অবৈধ ঘোষণা দিয়ে বিভিন্ন পণ্য আমদানি করে তারা এগুলোকে আবার নতুন করে বাজারজাত করে। এগুলো আমরা সাধারণত অনেক দামে আমাদের দেশের নামি দামি শোরুম থেকে আমরা বা আউটলেট থেকে ক্রয় করি। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে তার একটা বড় অংশ এখান থেকে যাচ্ছে। অভিযানে অংশ নেওয়া বিএসটিআই কর্মকর্তা অভিযোগ করেন, অনুমোদন ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার করে আসছিল কোম্পানিটি। ইম্পোর্ট ঠিকই করছে, কিন্তু এরপর সেটা হয়তোবা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তারা এখানে ডেটটাকে টেম্পার করে এবং ম্যাক্সিমাম প্রোডাক্টেরই কোনো আমদানির ছাড়পত্র বা কোনো রকম অনুমোদন, সরকারি অনুমোদন আমরা দেখতে পাইনি। ডিস্ট্রিবিউশন কোম্পানিটির মালিক ও কর্মকর্তা সহ 5 জনকে 20 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় ক্রিকেটারদের বোনাস দেবে বিসিবি, জানিয়েছেন অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকেটারদের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স প্রত্যাশা করেন তিনি। মাউন্ট মঙ্গানুইতে পেসাররা সাফল্য পাওয়ায় ঘরের মাঠে স্পোর্টিং উইকেট তৈরির চিন্তা করছে বিসিবি। এদিকে টাইগারদের এমন জয়ে নির্বাচকদের দায়িত্ব আরও বেড়েছে বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। চাচ্ছিল বোনাস তো থাকবেই, উইনিং বোনাস ইজ অলওয়েজ দেয়ার, তারা পাবে। আমি চাই যে নেক্সট টেস্ট ম্যাচে শেষ হোক, তারপরে আমরা ডেফিনেটলি এটা লক্ষ্য রাখি। সিলেটে আমরা চেষ্টা করছি সেখানে এই ধরনের স্পোর্টিং উইকেট করার জন্য। মাউন্ট মাঙ্গানুইতে যে উইকেটটা ছিল, এই উইকেট যদি আমরা এখানে করতে পারি তাহলে আমাদের ফাস্ট বোলাররা কিন্তু তাদের জন্য অনেক হেল্প হবে। হ্যাঁ, তারা অনেক প্রচণ্ড সাপোর্ট পাবে এবং তারা প্রাণ খুলে কিন্তু এখানে বোলিং করতে। দল জিতা, তারপরে এটা কিন্তু ওই জায়গাটায় থাকা, এটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। তো এই জন্যই আমাদের প্লেয়ারদের কাছেও আমাদের একটা দাবি থাকবে যে ভালো ক্রিকেটটা আমরা 5 দিন খেলতে চাই, কম্পিটিশন বাই সেশন বেস্ট ক্রিকেটটা খেলতে চাই, তাহলে দেখবেন যে অটোমেটিক আরও বেশি। নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের অবিস্মরণীয় এ জয়কে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটাররা। ব্যাটারদের পাশাপাশি বোলারদের পারফরমেন্সে মুগ্ধ তারা। দলগত পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেই কিউইদের বিপক্ষে সিরিজ জিতবে মুমিনুল বাহিনী, এমনটাই বিশ্বাস হাবিবুল বাশার, সুমন আকরাম খান, দুর্জয় মিঠুদের। অর্জন হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটাররা। কিছু ভালো টেস্ট ম্যাচ জিতেছি, বাট প্রবাবলি দিস ইজ টপ অফ দ্য লিস্ট টু মি। আমার কাছে খুব খুশি ডেফিনেটলি। পুরো টেস্ট ম্যাচটা মনে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি সবাই,
সবাই ব্যাটসম্যান, ব্যাটিং, বোলিং অনেক জায়গা ছিল যেটা আমাদের এই টেস্ট ম্যাচে ঠিক হয়েছে। টপ অর্ডারের ব্যাটিং বলেন, ফাস্ট বোলারদের উইকেট নেওয়া বলেন, দলের উপর যে আস্থা আছে এবং ছিল আমাদের, সেটা ওরা প্রমাণ করেছে। আমাদের যে সমস্যাটা হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। যদি আমরা প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর রহমতে করতে থাকি, তাহলে ইনশাল্লাহ এই দলই কিন্তু একসময় অনেক ভালো হবে। ডিফিকাল্ট কন্ডিশনে অনেকেই গিয়ে স্ট্রাগল করে, কিন্তু আমাদের বাংলাদেশ টিম এবার বিশেষ করে যারা নতুন প্লেয়ার তাদেরকে অভিনন্দন জানাই যে তাদের সমন্বয়ে যে টিমটা পারফর্ম করেছে সেটি আসলেই অনেক প্রশংসনীয়। অ্যাটলিস্ট একটা টেস্ট ম্যাচ জিতেছে অ্যান্ড অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যে সিরিজ জেতার, সেটা এটার থেকে বড় অর্জন। বাংলাদেশি উদ্যোক্তা আর কারখানার সব শ্রমিকই দেশীয় হওয়ায় পারফিউম বিদেশে তৈরি হলেও যেন মেড ইন বাংলাদেশ। মধ্যপ্রাচ্য দাপিয়ে ইউরোপের বাজারেও অবস্থান গড়ে তুলছে বিশ্বমানের এই পারফিউম। পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশেও এমন বিশ্বমানের ফ্যাক্টরি খোলার ইচ্ছা তাদের। মরুর বুকে বাংলাদেশিদের হাত ধরেই তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। এক একটি খালি বোতল ভরে যাচ্ছে সুগন্ধিতে। ফ্রান্সের কাঁচামাল আর চীন থেকে আমদানি করা বাহারি বোতলে এখানেই ধাপে ধাপে তৈরি হয় পারফিউম। কাঁচামাল থেকে বোতলজাত সুগন্ধির পুরো প্রক্রিয়ায় এই 4000 বর্গফুটের কারখানায়। এখানে মিক্সিং, এখানেই ফিলিং, এখানেই প্যাকেজিং, টোটালি কমপ্লিট এখানেই হচ্ছে। এখানে অ্যারাবিয়ান নাইট হয়, অ্যারাবিয়ান মিডনাইট হয়, অফিসিয়াল ব্ল্যাক হয়। যেটা কাজ করতেছি এটা অফিসিয়াল ব্ল্যাক। প্রক্রিয়াজাত শেষে লাগানো হয় পারফিউম নজেল, পরে প্যাকেজিং, এরপরে কোয়ালিটি পরীক্ষা শেষে ফাইনাল প্যাকিং। আর এসব করছেন বাংলাদেশি শ্রমিকরাই। তাই তো এতক্ষণ দেখে মনে হতে পারে বাংলাদেশেরই কোনো পারফিউম ফ্যাক্টরি, আসলে বাস্তবতা ভিন্ন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এমন কারখানা গড়ে তুলেছেন একজন বাংলাদেশি ব্যবসায়ী। তাই পরিচালনা থেকে প্রস্তুত সব ক্ষেত্রেই প্রাধান্য পাচ্ছে বাংলাদেশিরা। আর তাদের হাতেই তৈরি মোহাম্মদ মাহবুব পারফিউম। দুবাই ছাপিয়ে সুবাস ছড়াচ্ছে বিশ্ববাজারেও। পারফিউমের বক্সিং, তারপর প্যাকেজিং, তারপর ম্যানুফ্যাকচারিং, অল টোটাল যা কাজ হয়। কোম্পানি খাবার দেয়, স্যালারি ভালো দেয়, তারপরে স্যালারি আপ ডাউন টিকেট সব কিছু পাওয়া যায়। এরই মধ্যে পারফিউমের 10টিরও বেশি ব্র্যান্ড এখন মধ্যপ্রাচ্য থেকে পৌঁছে গেছে ইউরোপেও। দেশের মাটিতেও কিছু করার পরিকল্পনা রয়েছে তাদের। পারফিউম সেক্টরটা এখন আমরা একটু জোর বেশি দিয়েছি। আশা করি আমরা এই সেক্টরে বিভিন্ন দেশে আরও লোক নিয়োগ করব। আমার সবচেয়ে ভালো লাগে আমি বাংলাদেশি ভাইদেরকে কাজ করাইতে পারলে, যেমন যে কোনো বাংলাদেশের উন্নয়নের জন্য যে কোনো সম্পৃক্ত যদি থাকতে পারে নিজেকে, খুব ভালো লাগে। দৈনিক প্রায় 5000 বোতল তৈরির সক্ষমতা আছে এই ফ্যাক্টরির। প্রবাসীদের এমন সফলতা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের। তবে এইসব উদ্যোক্তাদের যদি দেশের মধ্যেও বিনিয়োগ করার সুযোগ তৈরি করা যায়, তাহলে দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব রাখতে পারবেন এসব প্রবাসীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, দুবাই। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে বুলেট ট্রেন চালানো সম্ভব কিনা যাচাই করতেই খরচ 110 কোটি টাকা। উপযুক্ত না হওয়ায় সরে এলো মন্ত্রণালয়। টাকা 9-6 করার উদ্দেশ্য বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।